স্বাগত। তোমরা যারা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ যাই হোক না কেন, যে জেলা থেকে হোক না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হোক না কেন, আমি আইসিডিএসের যারা অ্যাসপিরেন্টস তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলাতে আগামী 2 বছরের মধ্যেই মোট 36,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে। তো কোনো কোনো জেলাতে এই প্রসেসিং শুরু হয়ে গিয়েছে, আবার কোনো কোনো জেলাতে এখনও প্রসেসিংটা শুরু হয়নি। তো সব মিলিয়ে হচ্ছে সারা রাজ্যে মোট 36,000 ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে। তো আমি সেজন্য একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো অথবা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে চাইছো, তোমরা মনে করলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো লিঙ্ক দেওয়াই রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সেই লিঙ্কে গিয়ে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? তোমরা যে জেলা থেকেই হও না কেন, প্রত্যেকের জন্য অনেকের অনেক রকম ইনফরমেশনের দরকার থাকে। তো আমি সেজন্য একটা জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে তোমরা এক্সপিরিয়েন্স রয়েছো, ওয়ার্কার পদের পরীক্ষা দিয়েছো বা হেল্পার পদের পরীক্ষা দিয়েছো, অথবা বিভিন্ন জেলা থেকে ওয়ার্কার বা হেল্পার পদের জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর, লাইভ ভিডিওটির। তোমরা সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারো যদি মনে করো। ঠিক আছে? সেখানেও আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো যারা জয়েন হতে চাও তারা ডেসক্রিপশনে গিয়ে জয়েন হয়ে যেও। ঠিক আছে? যদি কোনো কারণে জয়েন হতে না পারো তাহলে কমেন্ট করবে, আমি সেক্ষেত্রে তোমাদের সহায়তা করব। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের মধ্যে আমি দেখি যে বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যে অথেন্টিক নিউজগুলো আমি দেওয়ার চেষ্টা করি, সেটা আমার চ্যানেলেই দেওয়ার চেষ্টা করি। অথেন্টিক নিউজ যখন পাই তখন দেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ কোনো রকম ভুল ইনফরমেশন শুধুমাত্র কাউকে প্রভাবিত করার জন্য অথবা কাউকে ভুল বুঝিয়ে কোনো ইনফরমেশন আমি কখনোই আমার চ্যানেলে দিই না। তোমরা নিশ্চয়ই দেখেও থাকবে যে কোথাও তোমরা এটাও নিশ্চয়ই নিয়োগ হবে। তো এই ধরনের ভিডিও কখনো আমার চ্যানেলে তোমরা কমপক্ষে পাবে না। যখন অথেন্টিক নিউজ আমি পাবো তখন সেটা শেয়ার করব, সেটা একটু পরে হলেও তখন শেয়ার করব। কিন্তু ক্যান্ডিডেটদের যারা একটা চাকরির আশায় বসে রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে নিয়ে খেলা করার ইচ্ছে বাসনা কখনোই আমার ছিল না এবং নেই। আমার চ্যানেলটাতে আমি চেষ্টা করি যে যারা বিষয়গুলো জানে না তাদের বিষয়গুলো জানিয়ে দেওয়ার। কিন্তু কোনো রকম ফলস ইনফরমেশন দিয়ে শুধু কিছু ভিউয়ের জন্য, অল্প কিছু পয়সার জন্য আমি কখনো ফলস ইনফরমেশন চ্যানেলে প্রোভাইড করি না। তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। যেখানে অন্য অনেক চ্যানেলে এমন করে থাম্বনেইল তৈরি করা হয় যে ক্যান্ডিডেটরা বাধ্য হয়ে সেই ভিডিওটা দেখে এবং দেখার পরে আদ্যোপান্ত সেখানে কোনো কিছু ভালো ইনফরমেশন থাকে না, ফলস ইনফরমেশন থাকে, এবং তারপরে ক্যান্ডিডেটরা আশাহত হয়। তো আমি কখনোই এরকম কোনো ফলস ইনফরমেশন দিই না। তোমরা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ অথবা লিখিত পরীক্ষার, তোমরা জানো যে আমার কাছে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা উভয় পদের জন্যই তোমরা নোটস পেতে পারো। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন উত্তর শেয়ার করেছিলাম গত পরশু, এবং আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি এখন কোচবিহার জেলার ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আমি ক্লাস নিচ্ছি, ঠিক এরকমভাবেই আমি এর আগে উত্তর 24 পরগনা জেলার ক্লাস নিয়েছিলাম।
তো এরপরে যখন বীরভূম জেলার রেজাল্ট বের হবে তখন আমি ক্লাস নেব, গুগল মিটে ক্লাসগুলো হবে, সেগুলো ইউটিউবে সবগুলো তো প্রকাশ করা হয় না, কিন্তু কখনো কখনো আমি একটু একটু ঝলক শেয়ার করি, 10 মিনিট 15 মিনিটের ঝলক শেয়ার করি, আর পুরো ভিডিওগুলো শেয়ার করা সম্ভব হয় না। তো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুমিতা কমেন্ট করছো, আমি তোমার কমেন্টে উত্তর দিব, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি একটু নিজে প্রশ্নগুলো বলে নিই, তারপরে কমেন্টগুলো উত্তর দেব। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো হচ্ছে তোমাদের প্রত্যেককেই জানতেই হবে, তোমরা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ। আর লিখিত পরীক্ষার জন্য তো এত প্রশ্ন উত্তর রয়েছে, নোটস রয়েছে, সবগুলো শেয়ার করা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করব যে অঙ্কগুলো যদি কিছুটা করিয়ে দেওয়া যায়, আমি হাতে কলমে, হ্যাঁ, বোর্ডে হোক বা আমি ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে হোক, যেমন করে হোক, তোমাদের সঙ্গে কিছু ম্যাথ আমি শেয়ার করব, যাতে তোমরা যারা ম্যাথ একদমই পারো না তাদের সেটাতে হেল্প হবে। পাশাপাশি গ্রামারের যে রুলসগুলো রয়েছে, আর্টিকেলস বলো, প্রিপোজিশন বলো, টেন্স বলো, ভয়েস বলো, ন্যারেশন বলো, ভয়েস ন্যারেশন, তারপরে হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, মানে যা যা আইসিডিএস এর লিখিত পরীক্ষাতে আসে ওয়ার্কার বা হেল্পার পদের জন্য, সেই সমস্ত বিষয়গুলো আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য তোমরা নিঃসন্দেহে চ্যানেলটাকে ফলো করতে পারো, ফলো করলে এখান থেকে অনেকগুলো আপডেট পাবে। এবং তোমরা জানো যে ইন্টারভিউ সংক্রান্ত প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি সেই ভিডিওগুলোও দেখো, তাহলেও কিন্তু তোমাদের প্রস্তুতি অনেকটা সেটা হেল্প করবে। আদারওয়াইজ তোমরা যেটা করতে পারো, যে নোটস নিতে পারো, সেগুলো থেকে পড়তে পারো। আর যদি শুধুমাত্র মনে করো তোমরা যে ভিডিওগুলো দেখেও তোমাদের প্রস্তুতি সম্ভব, তাহলে সেটাতেও কোনো সেটাতেও কোনো কমতি নেই, সেটাও তোমরা করতে পারো। কিন্তু নোটসগুলো একবারে রেডি করা আছে, আর ভিডিওগুলো বসে বসে দেখতে হবে, সময় নিয়ে দেখতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে কোচবিহার থেকে তোমরা এখন তো এই মুহূর্তে ভীষণ টেনশনে রয়েছো, যারা মাথাভাঙ্গা 1, মাথাভাঙ্গা 2, মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল, মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল, তারপরে শীতলকুচি মেন এবং অ্যাডিশনাল, দিনহাটা 2 এবং দিনহাটা 2 অ্যাডিশনাল, এই যে ব্লকগুলো রয়েছে, 8-9টা আইসিডিএস প্রজেক্ট রয়েছে, এখান থেকে তোমরা যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো, আমি জানি ভীষণ টেনশনে রয়েছে। পাশাপাশি হুগলি জেলা থেকে তোমরা রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছো, উত্তর 24 পরগনা থেকে রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছো, বীরভূম থেকে অনেকেই রেজাল্টের অপেক্ষা করছো। তো তোমরা জানো যে যেহেতু সুপ্রিম কোর্টে একটা ওবিসি সংক্রান্ত রায় রয়েছে, তো 29 জানুয়ারি, 28-29 জানুয়ারিতে একটা রায় বেরোবে, ফাইনাল একটা ভার্ডিক্ট বেরোবে, ফাইনাল ভার্ডিক্ট বেরোবে, একটা নয়, ফাইনাল ভার্ডিক্ট বেরোবে। এবং সেদিনই হচ্ছে ওবিসির মামলাটা এক্সপেক্টেড যে সেদিনই সেটা মানে ক্লোজ হয়ে যাবে, যা হবে ফাইনাল সেদিনই হবে, 28 বা 29 জানুয়ারি। তো 28-29 দুটো ডেট দেওয়া রয়েছে, এবং তোমাদের হয়তো এই কয়েকটা দিন আরো অপেক্ষা করতে হবে। কিন্তু বিশেষ করে যারা কোচবিহার জেলা থেকে রয়েছে, যে ব্লকগুলোর কথা আমি বললাম, তোমরা অনেকেই হচ্ছে গা ছাড়া দিয়ে দিয়েছো, আমি যেটা বুঝতে পারি আর কি। ইভেন আমার ক্লাসের ক্যান্ডিডেটরাও আমি দেখি অনেকে গা ছাড়া দিয়ে দিয়েছে, যারা ক্লাস করছে আমার কাছে। তো এই মুহূর্তে গা ছাড়া মানে গা ছেড়ে দেওয়া, সেটা কিন্তু নিজের জন্য ভীষণ ক্ষতিকর। ইন্টারভিউয়ের প্রস্তুতিটাকে কমিয়ে দেওয়া, সেটা কিন্তু নিঃসন্দেহে খুব ক্ষতিকর। কারণ যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট, তারা কিন্তু পড়াশোনা একই রকম গতিতে করে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই তারা অনেকটা এগিয়ে থাকবে। এবং যারা এই মুহূর্তে একটু গা ছেড়ে দিয়েছো, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা দিন দিন কমে যাচ্ছে। ইন্টারভিউয়ের ডেট পিছিয়ে গিয়েছে, ইন্টারভিউ তো ক্যান্সেল হয়ে যায়নি। কেন পিছিয়েছে? ওবিসি সংক্রান্ত রায়ের জন্য। তোমরা রেজাল্ট শিটটা যদি দেখে থাকো, তোমাদের এখনো সেটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, যে রেজাল্টটা তোমাদের দেওয়া হয়েছিল কোচবিহার জেলার, সেই রেজাল্টের মধ্যে কিন্তু মেনশন করা রয়েছে যে এই নিয়োগগুলো হলো যে একজন যিনি কেস করেছেন ওবিসি সংক্রান্ত বিষয়ে, খুব সম্ভবত নামটা বেণীমাধব কর্মকার ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড আদার্স। তো এই যে ওবিসি সংক্রান্ত কেসটা, সেটার উপরে হচ্ছে মানে সেটা রায়ের উপরে নির্ভরশীল। তো প্রিভিয়াসলি কোচবিহার জেলার মেকলিগঞ্জ, সিতাই, কোচবিহারের বিভিন্ন ব্লকগুলো, হলদিবাড়ি, তুফানগঞ্জ, এগুলোতে নিয়োগ হয়েছে এবং তারা চাকরিতে জয়েন করে গিয়েছে। তো মানে টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ইন্টারভিউটা একটু পরে হয়তো হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো ইন্টারভিউটা হবে। এরকম একটা সময়ে গিয়ে তোমরা যারা মানে পড়াশোনাটা ছেড়ে দিয়েছো,
তারা পিছিয়ে যাচ্ছ। তো যেভাবেই হোক না কেন পড়াশোনাটাকে চালিয়ে যাও। মানে যাদের চাকরিটা দরকার রয়েছে, যারা মানে অ্যাকচুয়ালি কি হয়, এখন তো চাকরিতে কম্পিটিশনটা অনেক বেশি। যেখানে মনে করো ক্লার্কশিপ পরীক্ষায় 7,000 ভ্যাকেন্সি রয়েছে, সেখানে 9 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। ক্লার্কশিপ পরীক্ষায় 7,000 ভ্যাকেন্সি, 9 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। ফুড এসআইতেও 13 লক্ষর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, যেখানে 400-500টা ভ্যাকেন্সি থাকে। হ্যাঁ, তো অনেক বেশি টাফ কম্পিটিশন। আর আইসিডিএসেও ঠিক তাই, 5 জন ইন্টারভিউ দিলে 1 জন চাকরি পাবে, 4 জন বাদ যাবে। তোমরা এটা প্রত্যেকেই জানো, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। তো সেজন্য হচ্ছে যে সিরিয়াসলি পড়াশোনা করাটা, মানে নিজেকে তৈরি করে রাখাটা ভীষণ দরকারি। দেখো, এটা একটা কি বলবো, একটা মরশুম চলছে এখন, একটা আনন্দের মরশুম চলছে। এই ওয়েদারটা এখন অনেকেই অনেক রকম ভাবে কাটাচ্ছ, কিন্তু ইন্টারভিউটা যখন হওয়ার ঠিক তখন হবে। তো সেক্ষেত্রে যারা তোমরা গা ছেড়ে দিয়েছো, যে পড়াশোনা করছো না, তারা কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতিতে অনেকটা পিছিয়ে যাচ্ছ। আবার যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু বসে থেকে নেই, তারা নিজেদের মতো করে পড়াশোনাটা করছে। তো প্রত্যেককে এটাই বলবো যে নিজেদের মতো করে পড়াশোনা করো। আচ্ছা, একটা প্রশ্ন শেয়ার করি। তোমাদের সঙ্গে সাজেশন বা উপদেশ অনেকগুলো দেওয়া হলো, একটা প্রশ্ন শেয়ার করি তোমাদের সাথে, যেটা তোমাদের কাজে লাগবে। তোমরা কারা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকের জন্য। তোমরা যারা চাও, এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনটাতে চলে যাও, দেখবে ওখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারবে। যদি জয়েন হতে না পারো তাহলে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্কটা কপি পেস্ট করে দেবো, সেখান থেকে তোমরা চট করে গ্রুপে জয়েন হতে পারবে। কেন গ্রুপে জয়েন হবে? কারণ সেখানে হচ্ছে কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে শেয়ার করব। হ্যাঁ, এবং সেখানে আমার টাচে থাকতে পারছো, ফলে অনেক সময় অনেকেই কমেন্টের উত্তর পাচ্ছ না, তো সেখানে তোমরা উত্তরগুলো খুব সহজে পেয়ে যাবে, এবং প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের সেখানে হেল্প হবে নিঃসন্দেহে। আমি সেটাও চেষ্টা করব একটু গাইড করে দেওয়ার। আচ্ছা, দেখো, একটা প্রকল্প রয়েছে, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, যেটা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, NFBS, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। তার আন্ডারে একটা প্রকল্প রয়েছে জননী সুরক্ষা যোজনা। তোমরা নিশ্চয়ই এটা জানো, JSY, জননী সুরক্ষা যোজনা, JSY। এটা হচ্ছে আইসিডিএস এর সঙ্গে ভীষণ যুক্ত একটি প্রকল্প। কারণ আমরা যদি আইসিডিএস এর বেনিফিশিয়ারি গুলো দেখি, তাহলে কারা কারা আইসিডিএস এর বেনিফিশিয়ারি, 0 থেকে শুরু করে 6 বছর বা 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত শিশুরা, গর্ভবতী মহিলারা, প্রসূতি মহিলা, এবং এছাড়াও হচ্ছে 13 থেকে শুরু করে 18 বছর পর্যন্ত কিশোরীরা, এবং 49 বছর পর্যন্ত যে কোনো মহিলা আইসিডিএস প্রকল্পের সুবিধা পায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষেরা বিভিন্ন ধরনের সুবিধা পায়। তো এরকমই একটি প্রকল্প হচ্ছে জননী সুরক্ষা যোজনা। যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি জননী সুরক্ষা যোজনার নাম শুনেছেন, বিশেষ করে মানে যাদের সদ্য বাচ্চা হয়েছে, মানে যাদের 2 বছর, 3 বছর, 1 বছর, 4 বছর, 5 বছর আগে যাদের বাচ্চা হয়েছে, তাদের কিছু পার্টিকুলার কোশ্চেন জিজ্ঞেস করা হয়। মানে যাদের 2 বছর, 1 বছর, 5 বছর, 7 বছর আগে যারা বাচ্চার মা হয়েছে, তাদের জন্য কিন্তু কিছু আইসিডিএস আলাদা প্রশ্ন থাকে। আর যারা ইন জেনারেল, যারা এখনো অবিবাহিতা বা যাদের এখনো বাচ্চা এই মুহূর্ত পর্যন্ত নেই, তাদের প্রশ্নগুলো একটু আলাদা হয়। কিন্তু যদি মানে কেউ গর্ভবতী হয় বা কেউ প্রসূতি হয়, বা অথবা বাচ্চার জন্ম দিয়েছে, মানে বাচ্চা রয়েছে, তার বয়স যতই হোক না কেন, তাহলে তাদের জন্য আইসিডিএস এ পার্টিকুলার কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। যারা ইতিপূর্বে ইন্টারভিউ তোমরা দিয়েছো, তোমরা নিশ্চয়ই সেটা সেই অভিজ্ঞতা তোমাদের রয়েছে যে তোমাদের জন্য কোশ্চেনগুলো আলাদাই ছিল। তো জননী সুরক্ষা যোজনা এটা কি, আমি একদম দেখে তোমাদের সাথে এটা শেয়ার করছি। কারণ একটু নোটের মতো, একটু যেহেতু ডিসকাশন করা রয়েছে। জাতীয় মাতৃত্বজনিত সহায়তা প্রকল্প, এটা ছিল আগে নাম, এর পরিবর্তিত নাম হচ্ছে জননী সুরক্ষা যোজনা।
তো জননী সুরক্ষা যোজনা এই যে প্রকল্প রয়েছে, এর আগে এর নাম ছিল জাতীয় মাতৃত্বজনিত সহায়তা প্রকল্প। তপশিলি জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত এবং দরিদ্র সীমার নিচে, তো দরিদ্র সীমা বা দারিদ্র সীমার নিচে এই এপিএল বিপিএল এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার, অনেকের কাছে ক্লিয়ার নয়। এই বিষয়টা নিয়েও হচ্ছে আলোচনার বিষয় রয়েছে। তো জাতীয় মাতৃত্বজনিত সহায়তা প্রকল্প এর পরিবর্তিত নাম হলো জননী সুরক্ষা যোজনা। তপশিলি জাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্ত এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী যে কোনো পরিবারের 19 বছর বা তার উপরের বয়সের সন্তান সম্ভবা মাকে তার প্রথম দুটি জীবিত সন্তানের জন্মদান পর্যন্ত এই প্রকল্পের আওতায় এককালীন সহায়তা দেওয়া হয়। প্রসবের আগেই গ্রাম পঞ্চায়েত থেকে মহিলা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে 500 টাকা পাওয়া যায়। তবে গর্ভাবস্থায় কম করে 3 বার স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালে তবেই এই সহায়তা দেওয়া হয়। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, গ্রামে গ্রামে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বলি বা মিউনিসিপ্যালিটি এরিয়া বলি, সেখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং হাসপাতালও নিঃসন্দেহে রয়েছে প্রত্যেকটা এরিয়াতেই। তো বলা হয়েছে যে যাদের বয়স 19 বছরের ঊর্ধ্বে, যারা তপশিলি জাতি, উপজাতি অথবা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, হ্যাঁ, এবং 19 বছরের উপরে বয়স, সন্তান সম্ভবা মাকে প্রথম দুটি জীবিত সন্তানের জন্মদান পর্যন্ত, দুজনের জন্য প্রথম দুটি সন্তানের জন্মদান পর্যন্ত এই প্রকল্পের আওতায় এককালীন ওয়ান টাইম সহায়তা দেওয়া হয়। প্রসবের আগেই গ্রাম পঞ্চায়েত থেকে মহিলা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে 500 টাকা পাওয়া যায়। তবে গর্ভাবস্থায় কম করে 3 বার স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালে তবেই এই সহায়তা দেওয়া হয়। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে উৎসাহ দেওয়া হয় যে যারা গর্ভবতী মহিলা তারা যেন স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে গিয়ে তাদের স্বাস্থ্য চেকআপ, হেলথ চেকআপটা করান, স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেকআপটা করান। এই জন্যই তো এগুলো তৈরি করা হয়েছে। অনেকেই হচ্ছে এই জায়গাগুলোতে যেতে চায় না, যদিও এখন আর এই সংখ্যাটাও কম। এখন সকলেই এই বিষয়ে খুবই সজাগ সচেতন। এখন সকলেই হচ্ছে হেলথ সেন্টারে যান। আবার যারা হেলথ সেন্টারে যান না, তারা প্রাইভেটে ডাক্তার দেখান অথবা কেউ সরকারি হাসপাতালে যান। তো আলটিমেটলি হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটা, মানে এই যে হেলথ চেকআপ, এটা কিন্তু সকলেই করান। কিন্তু শর্তটা হলো যে কমপক্ষে 3 বার সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হাসপাতালে গিয়ে হেলথ চেকআপ যারা করান এবং যাদের বয়স 19+ তাদের ক্ষেত্রে প্রথম দুটি জীবিত সন্তানের জন্য, হ্যাঁ, মানে যখন তারা জন্ম দেবেন, 1/1 বা যমজ যাই বলি না কেন, সেটা মেনশন করা নেই। তো যদি তারা তপশিলি জাতি, উপজাতি অথবা তারা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ব্যক্তি হন, তাহলে তাদেরকে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে এককালীন সহায়তা দেওয়ার একটা প্রকল্প রয়েছে। যে প্রকল্পটার নাম হলো জননী সুরক্ষা যোজনা, যেটাকে ইংরেজিতে বলা হয়, মানে সংক্ষেপে বলা হয় JSY। ইংরেজিতেও এটা জননী সুরক্ষা যোজনা নামেই পরিচিত, কিন্তু সংক্ষেপে এটাকে বলা হয় JSY। আচ্ছা, তো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে প্রসবের ক্ষেত্রে অতিরিক্ত 500 টাকা দেওয়া হয়। আচ্ছা, এবার ওই টাকা হচ্ছে কি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে প্রসবের 7 দিনের মধ্যে পাওয়া যায়। তাহলে কখন টাকাটা দেওয়া হচ্ছে? ডেলিভারির 7 দিনের মধ্যে পাওয়া যাবে এই টাকাটা। হ্যাঁ, সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজন সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের খরচ বহন করার সুযোগ এই প্রকল্পের আওতায় রয়েছে। তো কারোর যদি নর্মাল ডেলিভারি না হয়, কারোর যদি সিজারিয়ান বেবির জন্ম দিতে হয়, ঠিক আছে, সি সেকশন তোমরা জানো সবাই, তো সেক্ষেত্রেও কিন্তু সেই চিকিৎসার জন্য হচ্ছে প্রয়োজনীয় অর্থ সরকারই বরাদ্দ করে। সেটা মানে পার্টিকে, অর্থাৎ পেশেন্ট পার্টিকে দিতে হয় না যদি তারা সরকারি হাসপাতালে এই পরিষেবাটা নেয়। আমরা জানি যে একটা বাচ্চার যদি খুব সাধারণভাবেও হয়, খুব সাধারণ হাসপাতালে, ছোট নার্সিংহোমে যদি হয়, তবুও একটা সিজার করার জন্য খরচ ন্যূনতম 50,000 টাকা রয়েছে। তো এখন সরকারি হাসপাতালেও কিন্তু সিজার হয় এবং সেক্ষেত্রে এই চিকিৎসা খরচটা কারা দেয়? গভর্নমেন্ট নিজেই দিয়ে থাকে।
প্রসবের সময় স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যাওয়ার খরচ বাবদ একজন গর্ভবতী মহিলা তার বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের দূরবর্তী দূরত্ব অনুযায়ী রেফারেল ট্রান্সপোর্ট স্কিমের আওতায় আরও কিছু সহায়তা পান। তো এটা নির্দিষ্ট কিছু দূরত্বের উপরে নির্ভর করে, যেমন 10 কিলোমিটার পর্যন্ত 150 টাকা, 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত 250 টাকা, এবং 20 কিলোমিটারের বেশি হলে 350 টাকা। এটা কারা পান দেখো, এটা বলা হয়েছে প্রসবের সময় স্বাস্থ্যকেন্দ্রে অথবা হাসপাতালে যাওয়ার খরচ বাবদ একজন গর্ভবতী মহিলা তার বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের দূরত্ব অনুযায়ী রেফারেল ট্রান্সপোর্ট স্কিমের আওতায় আরও কিছু সহায়তা পান। যেমন যদি বাড়ি থেকে হাসপাতাল 10 কিলোমিটার হয় তাহলে 150 টাকা পাবেন, যদি বাড়ি থেকে হাসপাতাল 20 কিলোমিটার হয় তাহলে 250 টাকা পাবেন, এবং যদি 20 কিলোমিটারের বেশি হয় দূরত্ব তাহলে 250 টাকা পাবেন, 350 টাকা পাবেন। ঠিক আছে, এই সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে বা ঠিকমতো সহায়তা না পেলে প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এবং পরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা বিএমওইচের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তো এই যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো কাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি এক্ষেত্রে তাকে ইনফরমেশনগুলো দেন। পাশাপাশি আশাকর্মী তোমরা জানো যে আশাকর্মী এক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে থাকেন। আশাকর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেটা হেলথ সেন্টার, যেটা সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টার, সেখানের মাধ্যমে এনরোলমেন্টের মাধ্যমে এই পরিষেবাগুলো পাওয়া যায়। তো এই হলো JSY বা জননী সুরক্ষা যোজনা। আশা করি যারা এটা প্রথম থেকে শুনলে তারা কিন্তু এটা বুঝে গিয়েছো, এবং জিজ্ঞেস করা হলে, এই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কিন্তু একদম খুব ভালো করে এটার উত্তর দিতে পারবে, তাই না? JSY। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন শেয়ার করছি, এটাও একটু শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুর কেন যেতে হবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশু কেন যাবে? এই যে পাড়ায় পাড়ায় অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেই সেন্টারে মা এবং শিশু কেন যাবে? মা ও শিশু এখান থেকে কি কি পরিষেবা পেতে পারে? এই ধরনের প্রশ্ন তো খুব কমন, তোমরা জানো, যারা ইন্টারভিউ দিয়েছো তারাও জানো, এবং যারা ইন্টারভিউ দেবে তারা না জানলেও তাদের এটা জেনে যাওয়াটা ভীষণ দরকারি, যে ICDS সেন্টার তো রয়েছে, তাহলে সেখানে শিশুরা কেন যাবে বা মায়েরা কেন যাবে? গর্ভবতী মহিলা বা প্রসূতি মাদের যাওয়ার কি দরকারটা রয়েছে, কেন তারা যাবে? তো অথবা এখান থেকে মা ও শিশু কি কি সুবিধা পেতে পারে? তো আমরা এবার এই প্রশ্নটা উত্তর জেনে নিই। তোমরা জানো যে তোমাদের সঙ্গে PDF গুলো শেয়ার করেছি, এগুলো একদম PDF এর আকারে রয়েছে, এবং মোবাইলে যাতে খুব সহজে, মানে প্রিন্ট না করেও মোবাইলে যেন খুব সহজে তোমরা পড়তে পারো, এই PDF গুলো সেভাবে তৈরি করা হয়েছে। PDF গুলোকে আমি এমনভাবে তৈরি করেছি যেন মোবাইলে পড়তে গিয়ে চোখের উপরে কোনো প্রেশার না পড়ে। ঠিক আছে, সেভাবে এই PDF গুলোকে তৈরি করা হয়েছে, যে তোমরা প্রিন্ট না নিয়েও, মানে প্রিন্ট করতে গেলে যতগুলো PDF রয়েছে অনেক টাকা হয়তো লেগে যাবে, তো এই PDF গুলোকে এমন করে তৈরি করা হয়েছে যেন তোমরা মোবাইলে খুব সুন্দর করে এগুলোকে পড়তে পারো, চোখের উপরে কোনো প্রেশার ক্রিয়েট তোমাদের না হয়, কোনো রকম চাপ মনে না হয় এগুলো পড়ার সময়। তো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশু ও মায়েরা কেন যাবে, এবং পাশাপাশি প্রশ্ন হলো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও মা কি কি পরিষেবা পায়। তো সুসংহত শিশু বিকাশ প্রকল্প, যেটাকে ইংরেজিতে বলা হয় ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, হলো মা ও শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটা বলার কোনো আর অপেক্ষা রাখে না যে ICDS হলো মা ও শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চলে। তো এই যে কিসের আওতায় চলে? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এই প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই যে ICDS রয়েছে, এর উদ্দেশ্য কি? তো এর উদ্দেশ্যগুলো আমাদের জানতে হবে, যে কেন শিশুদের সেখানে যাওয়া উচিত। তো শিশুদের যত রকমের পরিষেবা রয়েছে সেগুলোকে একত্রিতভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া, শিশুদের জন্য যত ধরনের পরিষেবা রয়েছে সেগুলোকে একত্রিতভাবে শিশুদের কাছে পৌঁছে দেওয়া, শিশুদের অসুস্থতা বা মৃত্যুর হার কমানো,
শিশুদের অসুস্থতা বা মৃত্যুর হার কমানো। শিশুদের মৃত্যুর হারকে ইংরেজিতে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR বলা হয় সংক্ষেপে। শিশুদের মৃত্যুর হারকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট বা IMR। ইন্টারভিউতে IMR এবং MMR এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়। ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে IMR, শিশুদের মৃত্যুর হার। আচ্ছা, এছাড়া কি শিশুরা যাতে স্কুলে যেতে উৎসাহ পায় তার ব্যবস্থা করা, সেটা ICDS সেন্টার থেকেই করা হয়। নেক্সট হচ্ছে শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক উন্নতির ভিত শক্ত করা। শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক উন্নতির ভিত শক্ত করা। মায়েরা যাতে সঠিকভাবে শিশুর যত্ন নিতে সক্ষম হন তার ব্যবস্থা করা। মায়েরা যাতে সঠিকভাবে শিশুর যত্ন নিতে সক্ষম হন তার ব্যবস্থা করাও হচ্ছে ICDS এর লক্ষ্য। নেক্সট কি রয়েছে? গর্ভবতী ও প্রসব হওয়ার পর প্রথম 3 মাস মায়েদের জন্য পরিপূরক খাদ্যের ব্যবস্থা করা। 6 মাস পর্যন্ত দেওয়া হয়, ঠিক আছে। গর্ভবতী ও প্রসূতি মহিলাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। ICDS এ SNP রয়েছে, তোমরা সকলেই জানো, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। অনেক সময় জিজ্ঞেস করা হয় SNP এর ফুল ফর্ম কি, তো SNP এর ফুল ফর্ম হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। আচ্ছা, এখন পরের প্রশ্নটা ছিল এই কোশ্চেনের মধ্যে যে ICDS সেন্টার থেকে মা ও শিশু কি কি পরিষেবা পেতে পারে। ICDS সেন্টার থেকে মা ও শিশু কি কি পরিষেবা পেতে পারে সেগুলো এবার দেখে নিই। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মা ও শিশু 6 ধরনের পরিষেবা পেতে পারে। ICDS সেন্টার থেকে মা ও শিশু 6 ধরনের পরিষেবা পেতে পারে। কি কি? যেমন হচ্ছে শিশুদের জন্য পরিপূরক পুষ্টি, যেটাকে আমরা SNP বলছি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। আচ্ছা, দেন হচ্ছে 2 নম্বর কি? টিকাকরণের ব্যবস্থা, ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন, যেটাকে বলা হয় ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন বা টিকাকরণের ব্যবস্থা। অর্থাৎ শিশুরা যে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয় বা হতে পারে, সেই রোগগুলো দ্বারা যেন তারা শিশু অবস্থায় অথবা ভবিষ্যতে আক্রান্ত না হয়, তার প্রতিষেধক হিসেবে শিশুদের কতগুলো ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে ICDS সেন্টারের মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে। এই ভ্যাকসিনগুলো নর্মালি দেওয়া হয় কোথায়? হেলথ সেন্টারে, কিন্তু এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পারের বা অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা বড় ভূমিকা রয়েছে। 3 নাম্বার কি? নিয়মিতভাবে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা। ICDS সেন্টারের মাধ্যমে নিয়মিতভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিশুদের হেলথ চেক আপ করা হয়। আচ্ছা, প্রয়োজনে অসুস্থ বাচ্চাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা, যেটাকে রেফারেল সার্ভিস বলা হয়। প্রয়োজনে অসুস্থ বাচ্চাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো, যেটাকে রেফারেল সার্ভিস বলা হয়। প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। প্রাক প্রাথমিক শিক্ষাকে যেটাকে আমরা ইংরেজিতে বলছি প্রি প্রাইমারি এডুকেশন আমরা বলছি। এটার ব্যবস্থা কোথায় হয়? ICDS সেন্টারে। তো প্রাক প্রাথমিক শিক্ষা, এই যে প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলছি, তোমরা কেউ যারা দেখছো ভিডিওটা, তোমরা বলো যে ICDS সেন্টারে যে প্রি প্রাইমারি এডুকেশন দেওয়া হয় সেটা কত বছর থেকে কত বছরের বাচ্চাদের জন্য? এই যে প্রি প্রাইমারি যেটা দেওয়া হয়, প্রি প্রাইমারি এডুকেশন ICDS সেন্টারে, সেটা কত বছর থেকে কত বছরের বাচ্চাদের প্রি প্রাইমারি এডুকেশন দেওয়া হয়? কারণ এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করলে এটা যদি না জানতে পারো তাহলে সেটা কিন্তু একটা ডিসক্রেডিট। এবং আমি জানি যে তোমরা যারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করছো তারা প্রত্যেকেই এটা জানো যে কত বছর থেকে কত বছরের বাচ্চাদের প্রি প্রাইমারি এডুকেশন দেওয়া হয়। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ICDS সেন্টারে কত বছর থেকে কত বছরের বাচ্চাদের প্রি প্রাইমারি এডুকেশন দেওয়া হয়। নেক্সট যেটা রয়েছে, শিশুর পুষ্টি ও যত্নের ব্যাপারে মায়েদের শিক্ষা দেওয়া হয়। শিশুর পুষ্টি এবং যত্নের ব্যাপারে মায়েদের শিক্ষা দেওয়া হয়। এছাড়াও মায়েদেরও হচ্ছে শারীরিক বিষয়গুলোতে পরামর্শ দেওয়া হয় ICDS সেন্টার থেকে। মায়েদেরও হচ্ছে পরামর্শ দেওয়া হয় ICDS সেন্টার থেকে, তাদের পুষ্টির ব্যাপারে, তাদের বিভিন্ন সাবধানতা বিষয়ে, পরিকল্পনার বিষয়েও ICDS সেন্টার থেকে সহায়তা করা হয়। কিশোরীদের পরিষেবা দেওয়া হয়। তোমরা অনেকেই হচ্ছে কিশোরী শক্তি যোজনা বা সবলা প্রকল্পের নাম শুনে থাকবে। তো সেই যে স্কিমগুলো রয়েছে, সেই স্কিমগুলো solely হচ্ছে কিশোরীদের জন্য। তো সেখানে কিন্তু কিশোরীদের এই সবলা স্কিম বা কিশোরী শক্তি যোজনার স্কিমের মাধ্যমে কিশোরীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরামর্শ দেওয়া হয়।
এছাড়া প্রসূতি মহিলাদেরও খাদ্য সরবরাহ করা আইসিডিএস সেন্টার থেকে, পাশাপাশি পরামর্শ দেওয়া হয় কিভাবে নিজের যত্ন নেবে, কিভাবে বাচ্চা যত্ন নেবে, এবং 6 মাস পর্যন্ত বাচ্চাকে কি খাওয়াবে, 6 মাসের পর থেকে শুরু করে 3 বছর পর্যন্ত বাচ্চাকে কি খাওয়াতে হবে, 3 বছর থেকে শুরু করে 6 বছরের বাচ্চাদের কি ধরনের খাবার খাওয়াতে হবে। এই যে যা যা আমি বলছি মুখে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে ডিটেইল নোট রয়েছে আমার কাছে। যদি মনে করো যে তোমরা আইসিডিএস এর বিষয়ে, ইন্টারভিউ এর বিষয়ে নিজেকে প্রস্তুত করতে চাও একদম মানে খুব ভালোভাবে, তাহলে এই নোটগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ডিরেক্ট, সেটা হলো 9641015588। আরেকবার বলছি, 9641015588। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আমাকে মেসেজ করবে। কল করলে কল রিসিভ করা হয় না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যাদের প্রকৃতই দরকার রয়েছে তারাই মেসেজ করবে, আদারওয়াইজ নয়। তো এই হলো 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাশাপাশি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে ক্যান্ডিডেটদের জন্য, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য, তো সেটাও, সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি। তোমরা মনে করলে সেখানে জয়েন হতে পারো। এছাড়াও দেখো, প্রশ্ন হচ্ছে শিশুর অপুষ্টি দূর করার উপায়গুলো কি কি। জন্ম থেকে 5 বছর পর্যন্ত সাধারণভাবে শিশুরা কি কি রোগের আক্রান্ত হতে পারে, শিশুর কি কি রোগ হয়, শিশুদের শ্বাসনালী সংক্রমণজনিত অসুখ কিভাবে রোধ করা যায়, শিশু মৃত্যুর হার বলতে কি বুঝি, মাতৃত্বজনিত মৃত্যুর হার বলতে কি বুঝি, শিশু মৃত্যুর প্রধান কারণগুলো কি কি, অঙ্গনওয়াড়ি সেন্টার সম্পর্কে বিশদ তথ্য, জননী সুরক্ষা যোজনা তো বলেইছি তোমাদের সাথে একটু আগে, বালিকা সমৃদ্ধি যোজনা বলে একটা প্রকল্প রয়েছে। আচ্ছা, বয়স সন্ধিকাল বলতে কি বুঝি, কিশোরী শক্তি যোজনা কি, ঋতুস্রাব কি, এটা নিয়েও ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। বয়স সন্ধিকালে মেয়েদের কি কি যত্ন নেওয়া প্রয়োজন, প্রজনন স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, তারপরে মেয়েদের বিয়ের এবং মা হওয়ার বয়স কত এবং কেন, সক্ষম দম্পতি বলতে আমরা কি বুঝি, 2টি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের বয়সের ব্যবধান প্রয়োজন এবং কেন, অধিক সন্তানের মা হওয়া বিপজ্জনক কেন, পরিকল্পিত পরিবার বলতে কি বোঝায়, বন্ধ্যাত্বকরণ ও জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কি কি, গর্ভপাত আইনি নাকি বেআইনি, বৈধ নাকি বেআইনি। তো এই একটা মাত্র পিডিএফে এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, এবং এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে যেগুলো আইসিডিএস এর ইন্টারভিউর জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটের পড়া উচিত। দেখো, সফলতার জন্য পরিশ্রম তো করতেই হবে, তাই না? সফলতা তাদের কাছেই আসে যারা সেটার জন্য পরিশ্রম করে। সফলতা দৌড়ে আসবে যদি তুমি সেটার জন্য পরিশ্রম করো, আদারওয়াইজ নয়। তো এভাবে যদি পড়াশোনা করতে পারো, নিঃসন্দেহে তোমরা ইন্টারভিউ ভালো দেবে, কোনো সন্দেহ নেই। এবং এই প্রসঙ্গে বলি, যারা ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত আইসিডিএস এর লিখিত পরীক্ষা দাওনি, তোমাদের জেলাতে লিখিত পরীক্ষা হবে সেটার প্রস্তুতি নিতে চাইছো, তো তোমাদের জন্য হচ্ছে রচনা, ইংরেজি গ্রামার, যেটা একদম টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে ভয়েস, ন্যারেশন, যা যা রয়েছে একটা গ্রামার থেকে যা যা পার্ট পড়তে হয় সেটার উপরে নোটস রয়েছে। এছাড়া হচ্ছে কি রচনা, প্যারাগ্রাফগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আইসিডিএস এর উপরে, পুষ্টির উপরে ডিটেল তথ্য, জিকে, তোমাদের এমন একটা জিকে প্রোভাইড করা হবে যেখানে প্রায় 7,000 প্রশ্ন রয়েছে। সেটা শুধু আইসিডিএস এর পরীক্ষার জন্য নয়, সেটা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য সেটা ইম্পর্টেন্ট। তো শুধুমাত্র সেই বিলিটটা তোমরা নিতে পারো, তোমরা পুরো প্যাকেজ নিতে পারো লিখিত পরীক্ষার জন্য। ইন্টারভিউর জন্য ক্লাস চলছে কোচবিহার জেলার, তোমরা ক্লাসে জয়েন হতে পারো, অথবা শুধু নোটস পারচেস করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিয়েছি, তোমরা সেখানে প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? এভাবে তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব প্রত্যেকদিন কিছু কিছু প্রশ্ন উত্তর শেয়ার করার। তবে তোমাদের দিক থেকেও একটা রেসপন্সের দরকার রয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে যে কোন বিষয়ে তোমরা আলোচনা চাইছো, অথবা এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের কেমন লাগছে, সেটা যদি তোমরা তোমরা যদি রেসপন্স করো, এবং কে কোথা থেকে দেখছো, কোন পদের জন্য প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার জন্য, তো সেটা নিঃসন্দেহে আমাকে উৎসাহিত করবে তোমাদের কমেন্ট পেলে। এবং আমি প্রথমেই বলেছি ভিডিওর যে অনেকেই হচ্ছে চ্যানেলটাকে ফলো করো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, এই ভিডিওর লিঙ্কে সেটা দেওয়া রয়েছে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখানে ক্লিক করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি চেষ্টা করব যারা প্রকৃত ক্যান্ডিডেট রয়েছো তাদেরকে গাইড করার, ঠিক আছে? তো এই হলো কতগুলো বিষয়।
আশা করব যে তোমাদের এই বিষয়গুলো যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো জানতে পেরে ভালো লাগবে। এবার কমেন্ট কতগুলো পেয়েছি সেই কমেন্টগুলো উত্তর দিই। তোমাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে দ্রুত কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সুমিতা রায় বলেছে, স্যার নর্থ 24 পরগনাস রেজাল্ট কবে দেবে? তো দেখো, তুমি মোস্ট প্রবলি লিখিত পরীক্ষার কথা বলছো, বুঝতে পারছি না লিখিত পরীক্ষা নাকি ইন্টারভিউ, সেটা আবার লিখে দাওনি। তো সেটা লিখবে যে উত্তর 24 পরগনার কোন রেজাল্ট তুমি চাইছো, যে তুমি কি লিখিত পরীক্ষা দিয়েছো সেটার রেজাল্ট, নাকি তুমি ইন্টারভিউ রেজাল্টের অপেক্ষা করছো, সেটা কমেন্ট করে জানাও, আমি উত্তর দিচ্ছি। বাবলু হালদার বলছে, আপনার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে স্যার। আর স্যার 28-29 তারিখে রেজাল্ট দেবে নর্থ 24 পরগনার? দেখো, 28-29 তারিখেই রেজাল্ট দেবে তা নয়। 28-29 তারিখে হচ্ছে ওবিসি রায়টা বেরোবে, তো সেক্ষেত্রে তার থেকে 2-1 দিন পরে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইন্টারভিউ দিয়েছো। কিন্তু রিসেন্টলি হচ্ছে আমি ইউটিউবে একটা কমেন্ট দেখেছি আমারই একটা ভিডিওতে, যেখানে একজন ক্যান্ডিডেট সে জানিয়েছে যে তার কাছে অফিসিয়াল ইনফরমেশন রয়েছে যে 15 তারিখে রেজাল্ট দেবে। তো আমি এখনো সেরকম কোনো খবর পাইনি, তো দেখা যাক, যত দ্রুত দেবে ততই ভালো। তবে এইটুকু বারবার করে বলবো যে হুগলি রেজাল্টটা এখন দিচ্ছে না, সেটা একটু সময় লাগবে। দেন সুমিতা রায় বলছো নর্থ 24 পরগনাস। তো যাই হোক, উত্তর 24 পরগনার বিষয়ে বললাম, আশা করি সুমিতার উত্তর পেয়ে গিয়েছো। সুতপা ঘোষ বলেছো 3 থেকে 6, হ্যাঁ কমেন্ট করেছো সুতপা ঘোষ, একদম ঠিক, 3 থেকে 6 বছর, একদম ঠিক বলেছো। তো এই ছিল তোমাদের জন্য কতগুলো প্রশ্নের উত্তর এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতির বিষয়ে কতগুলো পরামর্শ। তোমরা যারা যেভাবে বিষয়টাকে গ্রহণ করবে তারা সেভাবে গ্রহণ করতে পারো। যদি মনে হয় যে আমার বলা কথাগুলো বা আমার দেওয়া পরামর্শগুলো তোমরা গ্রহণ করবে, তাহলে নিঃসন্দেহে তোমরা সফলতা পাবে। মানে মোদ্দা কথা, যে সফলতা পাওয়ার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। যদি গা ছেড়ে দিয়ে প্রস্তুতি নাও, তাহলে সেক্ষেত্রে সফলতা কিন্তু তোমাদের থেকে বরাবর দূরত্ব বজায় রাখবে। তার জন্য প্রস্তুতি সেভাবে নিতে হবে যদি সফল হতে চাও। তো অনেক লম্বা হলো ভিডিওটা, যারা পরে ভিডিওটা দেখতে শুরু করেছো, প্রথম থেকে ভিডিওটা দেখবে। অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া ছিল বা রইলো, যেগুলো তোমাদের যে কোয়ারিজ বা তোমরা যে জন্য ভিডিওটাকে ক্লিক করেছো সেই ক্ষেত্রে তোমরা হেল্পফুল হবে যদি ভিডিওটা প্রথম থেকে চালিয়ে দেখতে পারো। ধন্যবাদ।